HTML5 এর সর্বশেষ ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিল্ডিং আ সিম্পল প্রজেক্ট অফ HTML5। অর্থাৎ আমরা গত ক্লাসগুলোতে HTML5 এ যেসব টপিক শিখেছি সেগুলো অ্যাপ্লাই করে একটি প্রজেক্ট তৈরি করব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো Complete Guideline for Building a Simple Project of HTML. আমরা একটি HTML ফাইল ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করলাম। আমরা দেখলাম যে ফাইলটি আমরা মূলত রেস্টুরেন্টের ডিজাইন করার জন্য ওয়েব পেজটি আগে থেকে তৈরি করে রেখেছি। আমরা এই ওয়েব পেজটির মতো নতুন একটি ওয়েব পেজ তৈরি করব। আমরা মাউসে রাইট ক্লিক করে নিউ অপশন থেকে ফোল্ডার অপশন সিলেক্ট করলাম। আমরা দেখলাম যে নতুন একটি ফোল্ডার তৈরি হয়েছে। আমরা ফোল্ডারটির নাম সেট করলাম HTML Complete Project। আমরা ওয়েব পেজ তৈরি করার জন্য পূর্বে থেকেই কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছিলাম। আমরা সেই ইমেজগুলো কপি করে HTML Complete Project ফোল্ডারে পেস্ট করলাম। আমরা পিক্সি সফটওয়্যার ব্যবহার করে ওয়েব পেজের কিছু অংশের কালার সেট করব। আমরা আগে থেকেই পিক্সি সফটওয়্যার সম্পর্কে জেনেছি। আমরা পিক্সি সফটওয়্যার ওপেন করে সফটওয়্যারটি মিনিমাইজ করে রাখলাম। আমরা ক্লিক করে সাবলাইম টেক্সট সফটওয়্যারটি ওপেন করে নিলাম। আমরা Ctrl+N প্রেস করে একটি নতুন ডকুমেন্ট নিলাম। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। আমরা ফাইল নেমে ইন্ডেক্স নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। আমরা ফাইল নেমে ফাইলের নামের পাশে .html অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি HTML ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আবার আমরা Ctrl+N প্রেস করে নতুন একটি ডকুমেন্ট নিলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করার উইন্ডো আনলাম। ফাইল নেমে স্টাইল নামটি সেট করলাম এবং সেভ অ্যাজ টাইপ অপশনে অল ফাইলস সিলেক্ট করে দিলাম। ফাইল নেমে ফাইলের নামের পাশে .css অ্যাড করে নিলাম। এর ফলে ফাইলটি CSS ফাইলে পরিণত হবে। আমরা ফাইলটি সেভ করে নিলাম। আমরা HTML ফাইলে ফিরে আসলাম। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML কোড লেখার একটি বেসিক স্ট্রাকচার পেলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে ফুড কোম্পানি লিখলাম। আমরা মেটা লিখে ট্যাব প্রেস করে মেটা ট্যাগের সম্পূর্ণ কোডের স্ট্রাকচার আনলাম। আমরা মেটা ট্যাগের মধ্যে UTF-8 ক্যারেক্টার সেট করলাম। আমরা নতুন একটি মেটা ট্যাগ নিলাম এবং ট্যাগটির নাম সেট করলাম। ভিউপোর্ট ও কন্টেন্টের মধ্যে লিখলাম with equal to device dash with, initial dash scale equal to 1। আমরা ডিজাইন করার জন্য পূর্বে থেকেই বুটস্ট্র্যাপ এর কিছু ফাইল ডাউনলোড করে রেখেছি। আমরা বুটস্ট্র্যাপ এর ফোল্ডারের মধ্যে থাকা কিছু ফোল্ডার কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে পেস্ট করলাম। আমরা একটি জাভাস্ক্রিপ্ট ফাইল কপি করে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে JS ফোল্ডারে পেস্ট করলাম। আমরা হেড ট্যাগের মধ্যে একটি লিঙ্ক ট্যাগ নিলাম। আমরা লিঙ্ক ট্যাগের মধ্যে hrefA লিখলাম css/bootstrap.min.css। এই লাইনের মাধ্যমে আমরা বুটস্ট্র্যাপ এর সাথে HTML ফাইলের লিঙ্ক করেছি। আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম src=jQuery.js। এই লাইনের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের সাথে HTML ফাইলের লিঙ্ক করেছি।
আবার আমরা হেড ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম src equal to js/bootstrap.min.js। এই লাইনের মাধ্যমে আমরা জাভাস্ক্রিপ্টের সাথে HTML ফাইলের লিঙ্ক করেছি। আবার আমরা হেড ট্যাগের মধ্যে একটি লিঙ্ক ট্যাগ নিলাম। আমরা লিঙ্ক ট্যাগের মধ্যে href এ লিখলাম style.css। এই লাইনের মাধ্যমে আমরা এক্সটার্নাল CSS ফাইলের সাথে HTML ফাইলের লিঙ্ক করেছি। আমরা বডি ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগের ক্লাস সেট করলাম কন্টেইনার ফ্লুইড নামে। কন্টেইনার ফ্লুইড হলো বুটস্ট্র্যাপ এর তৈরি করা একটি কন্টেইনার যেখানে আমরা ওয়েব পেজটির কিছু কন্টেন্ট রাখব। আমরা div ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম background-color:#e। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করে দেখলাম ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমরা ওয়েব পেজে কোনো কন্টেন্ট সেট করিনি। আমরা div ট্যাগের মধ্যে একটি nav ট্যাগ নিলাম এবং ক্লাস সেট করলাম navbar নামে। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের ক্লাস সেট করলাম কন্টেইনার ফ্লুইড নামে। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের ক্লাস সেট করলাম navbar header নামে। আমরা div ট্যাগের মধ্যে একটি অ্যাঙ্কার ট্যাগ নিলাম। আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখলাম href equal to #sec3 class equal to navbar brand। এরপরে আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখলাম ফুড কোম্পানি। আমরা একটি UL ট্যাগ নিলাম। আমরা UL ট্যাগের ক্লাস সেট করলাম nav-navbar nav নামে। আমরা UL ট্যাগের মধ্যে একটি li ট্যাগ নিলাম। আমরা li ট্যাগের মধ্যে একটি অ্যাঙ্কার ট্যাগ নিলাম। আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখলাম href equal to #home। li ট্যাগ এর ক্লাস সেট করলাম অ্যাক্টিভ নামে। আমরা কোডটি কপি করে নিলাম এবং 3 বার পেস্ট করলাম। আমরা কোডে কিছু পরিবর্তন করলাম। আমরা নতুন একটি UL ট্যাগ নিলাম এবং ওই ট্যাগটির ক্লাস সেট করলাম navbar-nav navbar-right নামে। আমরা UL ট্যাগের মধ্যে একটি li ট্যাগ নিলাম এবং ট্যাগটির মধ্যে একটি স্প্যান ট্যাগ নিলাম। আমরা স্প্যান ট্যাগের মধ্যে লিখলাম ক্লাস equal to glyphicon-user। আমরা কোডটি কপি করে নিচে একবার পেস্ট করলাম এবং কিছু পরিবর্তন করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশনটি সিলেক্ট করে দেখলাম ব্রাউজারে ফাইলটি ওপেন হয়ে গিয়েছে এবং আমরা ওয়েব পেজের কিছু লিংক দেখতে পাচ্ছি। আমরা CSS ফাইলে ফিরে আসলাম। আমরা .navbar নামে একটি সিলেক্টর নিলাম। আমরা navbar সিলেক্টরের মধ্যে লিখলাম
ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার হ্যাশ 272822। ওয়েব পেজটি আমরা রিলোড করে দেখলাম যে পেজের কিছু অংশে কালো রঙের ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়েছে। আমরা nav li নামে একটি সিলেক্টর নিলাম। আমরা nav li সিলেক্টরের মধ্যে লিখলাম color: white, font dash weight: bold, font dash size: 1.5 em। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে পেজের কিছু অংশের ডিজাইনে পরিবর্তন হয়েছে। আমরা .navbar হেডারে নামে একটি সিলেক্টর নিলাম। আমরা navbar হেডারে সিলেক্টর এর মধ্যে লিখলাম color: white, font dash weight: bold, font dash size: 2em। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে পেজের কিছু অংশের ডিজাইনে পরিবর্তন হয়েছে। আমরা nav li এ hoover নামে একটি সিলেক্টর নিলাম। আমরা nav li এ hoover সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার none। আমরা ওয়েব পেজটি রিলোড করে কোনো পরিবর্তন দেখলাম না। এবার আমরা ব্যাকগ্রাউন্ড কালারে লিখলাম #272822। আমরা HTML ফাইলে ফিরে আসলাম। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের ক্লাস সেট করলাম sec2 নামে। আমরা একটি ইমেজ ট্যাগ নিলাম। আমরা src_a_banner2.jpg লিখে একটি ইমেজকে সোর্স ফাইল হিসেবে সেট করলাম। এরপরে আমরা ইমেজ ট্যাগের মধ্যে লিখলাম alt banner image width 100%। আবার আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ওই ট্যাগের ক্লাস সেট করলাম centered নামে। আমরা div ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা ওই ট্যাগের মধ্যে lorem লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা প্যারাগ্রাফের কিছু টেক্সট মুছে ফেললাম। আমরা একটি বাটন ট্যাগ নিলাম। বাটন ট্যাগের মধ্যে লিখলাম type button class btn-danger। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলটি চলে এসেছে এবং ইমেজ ফাইলের নিচে টেক্সট দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে টেক্সটগুলোর পজিশন পরিবর্তন করতে। আমরা CSS ফাইলে .centered নামে একটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরের মধ্যে লিখলাম position: absolute, top: 30%, left: 50%, transform: translate, open and end ফার্স্ট ব্র্যাকেটের ভেতর -50%, -50%, font dash size: 2em, font dash weight: bolder, text dash align: center, color: white। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলটির মাঝে টেক্সটগুলো চলে এসেছে। আমরা বাটন ট্যাগের মধ্যে লিখলাম ক্লিক মি। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে ক্লিক মি লেখা একটি বাটন দেখাচ্ছে। আমরা h1 ট্যাগের কিছু টেক্সট মুছে ফেললাম। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ক্লাস সেট করলাম sec3 নামে। আমরা ওই div ট্যাগের মধ্যে আরেকটি div ট্যাগ নিলাম।
আমরা ট্যাগটির ক্লাস সেট করলাম রো নামে। আমরা নতুন আরও একটি div ট্যাগ নিলাম। আমরা ট্যাগটির ক্লাস সেট করলাম col-md-6 নামে। আমরা একটি ইমেজ ট্যাগ নিলাম। আমরা srca img1.jpg লিখে একটি ইমেজকে সোর্স ফাইল হিসেবে সেট করলাম। এরপরে আমরা ইমেজ ট্যাগের মধ্যে লিখলাম ক্লাস ইকুয়াল টু img-rounded alt ইকুয়াল টু ইমেজ, স্টাইল ইকুয়াল টু উইথ কোলন 500px সেমিকোলন, হাইট কোলন 400px, মার্জিন কোলন 50px 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 200px। আমরা আরেকটি div ট্যাগের মধ্যে একটি h1 ট্যাগ নিলাম। আমরা h1 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা একটি p ট্যাগ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে lorem লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম উইথ 600px। আমরা ওয়েব পেজটি রিলোড করে পেজটি প্রিভিউ করলাম। আমরা h1 ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম মার্জিন ড্যাশ টপ কোলন 100px। ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে h1 ট্যাগের টেক্সট কিছুটা নিচের দিকে চলে এসেছে। আমরা p ট্যাগের স্টাইল অ্যাট্রিবিউট এর মধ্যে আরও লিখলাম টেক্সট ড্যাশ অ্যালাইন কোলন জাস্টিফাই ফন্ট ড্যাশ সাইজ কোলন 1.5 em। আমরা Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করে নিলাম। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে p ট্যাগ এর টেক্সটগুলো কিছুটা বড় দেখাচ্ছে। আমরা একটি বাটন ট্যাগ নিলাম। আমরা বাটন ট্যাগের মধ্যে লিখলাম টাইপ ইকুয়াল টু ডাবল কোটের ভেতর বাটন, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের ভেতর btn ড্যাশ ডেঞ্জার গ্রেটার দেন অ্যাবাউট আস। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে অ্যাবাউট আস লেখা একটি বাটন চলে এসেছে। আমরা বাটন ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম উইথ কোলন 100px। ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে বাটনের উইথ বেড়ে গিয়েছে। আবার আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম হাইট কোলন 60px। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে বাটনের হাইট অনেক বড় হয়ে গিয়েছে। ফন্ট ড্যাশ সাইজ কোলন 1.5 em। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে বাটনের সাইজ কিছুটা পরিবর্তন হয়েছে। আমরা উইথে 100px এর বদলে 150px লিখলাম। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে বাটনের পজিশন এখন ঠিক হয়েছে। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ক্লাস সেট করলাম sec4 নামে। আমরা ওই div ট্যাগের মধ্যে আরেকটি div ট্যাগ নিলাম। আমরা ট্যাগটির ক্লাস সেট করলাম রো নামে। আমরা নতুন আরও একটি div ট্যাগ নিলাম। আমরা ট্যাগটির ক্লাস সেট করলাম col-md-6 নামে। আমরা এই কোডটি কপি করে নিচে একবার পেস্ট করলাম। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ক্লাস সেট করলাম বক্স নামে। আমরা একটি h1 ট্যাগ নিলাম এবং h1 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা একটি h2 ট্যাগ নিলাম এবং h2 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা একটি p ট্যাগ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে lorem লিখে ট্যাব প্রেস করে একটি ডামি প্যারাগ্রাফ নিলাম। আমরা p ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম উইথ 600px।
আমরা সিএসএস ফাইলে বক্স নামে একটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরের মধ্যে লিখলাম border: 2px solid #272822 margin: 50px 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 100px padding: 50px 20px height: 500px। আবার আমরা বক্স H1 নামে নতুন একটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরের মধ্যে লিখলাম margin -top: 50px। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে একটি 4 কোণা বক্সের মধ্যে কিছু টেক্সট চলে এসেছে। আমরা বক্স P নামে একটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টরের মধ্যে লিখলাম font size: 1.5 em text align: justify। আমরা বাটন ট্যাগের কোড কপি করে নিচে একবার পেস্ট করলাম। ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে বক্সের মধ্যে একটি বাটন চলে এসেছে। আমরা বাটনের ক্লাসে কিছু পরিবর্তন করলাম। আমরা বক্স সিলেক্টরের মধ্যে লিখলাম background -color: white। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে বক্সের ব্যাকগ্রাউন্ড কালার সাদা সেট হয়েছে। আমরা একটি div ট্যাগের মধ্যে একটি ইমেজ ট্যাগ নিলাম। আমরা ইমেজ ট্যাগের src এ image5 নামে জেপিজি ফাইলকে সেট করলাম। আবার ইমেজ ট্যাগের মধ্যে লিখলাম class img-rounded alt ডাবল কোটের ভেতর food style ডাবল কোটের ভেতর width: 600px height: 500px margin: 50px 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 200px। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে নতুন একটি ইমেজ ফাইল চলে এসেছে। আমরা একটি div ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম background -color: white। আমরা ওয়েব পেজটি রিলোড করে পেজটি প্রিভিউ করলাম। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ক্লাস সেট করলাম sec5 নামে। আমরা ওই div ট্যাগের মধ্যে আরও একটি div ট্যাগ নিলাম। আমরা ট্যাগটির ক্লাস সেট করলাম container নামে। আবার আমরা ওই div ট্যাগের মধ্যে আরেকটি div ট্যাগ নিলাম। আমরা ট্যাগটির ক্লাস সেট করলাম container নামে। আমরা একটি h1 ট্যাগ নিলাম এবং h1 ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা একটি hr ট্যাগ নিলাম এবং hr ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম width: 80%, border: 2px solid black, margin: auto। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং ক্লাস সেট করলাম col-md-3 নামে। আমরা ওই div ট্যাগের মধ্যে একটি ইমেজ ট্যাগ নিলাম। আমরা ইমেজ ট্যাগের src এ img7 নামে জেপিজি ফাইলকে সেট করলাম। আমরা ইমেজ ট্যাগের মধ্যে লিখলাম class img-rounded, height: 300, width: 300। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে ওয়েব পেজে ইমেজ ফাইলটি চলে এসেছে। আমরা একটি div ট্যাগের মধ্যে একটি স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম margin bottom 50px, text align center। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে টেক্সট মাঝে চলে এসেছে এবং ইমেজ ফাইলটি কিছুটা নিচের দিকে নেমে গিয়েছে। আমরা ইমেজ ট্যাগের কোড কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম। আমরা এক একটি src এ এক একটি ইমেজের নাম সেট করে দিলাম।
আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলগুলো চলে এসেছে। আমরা একটি div ট্যাগ নিলাম এবং div ট্যাগের ক্লাস সেট করলাম রো নামে। আমরা একটি div ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে width 90% লিখলাম। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজ ফাইলগুলোর মধ্যে গ্যাপ চলে এসেছে। আমরা রো ক্লাসের div ট্যাগের কোড কপি করলাম এবং নিচে পেস্ট করলাম। আমরা একটি src এ একটি ইমেজের নাম সেট করে দিলাম। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে ইমেজগুলো চলে এসেছে। আমরা একটি div ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে মার্জিন বটম 100 px লিখলাম। আমরা ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে সবগুলো ইমেজ ফাইলের মধ্যে গ্যাপ চলে এসেছে। আমরা একটি h1 ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট নিলাম এবং স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখলাম ফন্ট ওয়েট ড্যাশ বোল্ডার। ওয়েব পেজটি রিলোড করে দেখলাম যে কিছু টেক্সট বোল্ড দেখাচ্ছে। আমরা একটি ফুটার ট্যাগ নিলাম এবং ফুটার ট্যাগের ক্লাস সেট করলাম ফুটার নামে। আমরা ফুটার ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগটির ক্লাস সেট করলাম রো নামে। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগটির ক্লাস সেট করলাম col-md-3 নামে। আমরা div ট্যাগের মধ্যে একটি ul ট্যাগ নিলাম। আমরা ul ট্যাগের মধ্যে একটি li ট্যাগ নিলাম। আমরা li ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখলাম। আমরা li ট্যাগের কোড কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম এবং কিছু টেক্সটের পরিবর্তন করলাম। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম। আমরা div ট্যাগটির ক্লাস সেট করলাম col-md-6 নামে। আমরা ওই div ট্যাগের মধ্যে একটি ফর্ম ট্যাগ নিলাম। আমরা ফর্ম ট্যাগের মধ্যে একটি div ট্যাগ নিলাম এবং ট্যাগটির ক্লাস সেট করলাম ফর্ম গ্রুপ নামে। আমরা একটি লেবেল ট্যাগ নিলাম এবং কিছু টেক্সট লিখলাম। আমরা একটি ইনপুট ট্যাগ নিলাম এবং ইনপুট ট্যাগের মধ্যে লিখলাম টাইপ ইকুয়াল টু ডাবল কোটের ভেতর টেক্সট, নেম ইকুয়াল টু ডাবল কোটের ভেতর নেম, প্লেস হোল্ডার ইকুয়াল টু ডাবল কোটের ভেতর এন্টার ইয়োর নেম, ক্লাস ইকুয়াল টু ফর্ম ড্যাশ কন্ট্রোল। আমরা কিছু কোড কপি করে নিচে কয়েকবার পেস্ট করলাম। আমরা কিছু কোডে পরিবর্তন করলাম। আমরা একটি div ট্যাগের মধ্যে পরিবর্তন করে লিখলাম লেস দেন লেবেল গ্রেটার দেন কমেন্ট কোলন লেস দেন স্ল্যাশ লেবেল গ্রেটার দেন লেস দেন টেক্সট এরিয়া ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের ভেতর ফর্ম ড্যাশ কন্ট্রোল রোজ ইকুয়াল টু ডাবল কোটের ভেতর 5 গ্রেটার দেন লেস দেন স্ল্যাশ টেক্সট এরিয়া গ্রেটার দেন। আমরা একটি বাটন ট্যাগ নিলাম। আমরা বাটন ট্যাগের মধ্যে লিখলাম টাইপ ইকুয়াল টু ডাবল কোটের ভেতর বাটন, ক্লাস ইকুয়াল টু ডাবল কোটের ভেতর btn ড্যাশ ডেঞ্জার গ্রেটার দেন সাবমিট। আমরা ব্রাউজারে পেজটির রিলোড করে ফুটার অংশের প্রিভিউ করলাম। আমরা সিএসএস ফাইলে ফুটার নামে একটি সিলেক্টর নিলাম। আমরা ফুটার সিলেক্টরের মধ্যে লিখলাম লেফট কোলন 0, bottom colon 0, width colon 100%, margin dash top colon 50 px, background dash color colon hash 272822, color colon white, padding colon 30 px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে পেজটি প্রিভিউ করলাম।
আবার আমরা সিএসএস ফাইলে ডট ফুটার li নামে একটি সিলেক্টর নিলাম। আমরা ফুটার li সিলেক্টরের মধ্যে লিখলাম লিস্ট ড্যাশ স্টাইল ড্যাশ টাইপ কোলন নান, ফন্ট ড্যাশ সাইজ কোলন 2em, ফন্ট ড্যাশ ফ্যামিলি কোলন রোবট। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে পেজটি প্রিভিউ করলাম। আমরা কমেন্টের একটি প্লেস হোল্ডার সেট করলাম। আমরা নতুন একটি div ট্যাগ নিলাম এবং div ট্যাগ এর ক্লাস সেট করলাম col-md-3 নামে। আমরা একটি cdn ফাইল এর লিংক কপি করে নিলাম এবং html ফাইলে হেড ট্যাগের মধ্যে পেস্ট করলাম। আমরা গুগলে ফন্ট অসাম cdn লিখে সার্চ দিলাম। সার্চ রেজাল্টের প্রথমে যে ওয়েবসাইট রয়েছে সেই লিংকে ক্লিক করলাম। আমরা দেখলাম যে cdn ফাইলের একটি লিংক দেওয়া রয়েছে। আমরা নিচে div ট্যাগের মধ্যে একটি ul ট্যাগ নিলাম। আমরা ul ট্যাগের মধ্যে একটি li ট্যাগ নিলাম। আমরা li ট্যাগের মধ্যে একটি অ্যাঙ্কার ট্যাগ নিলাম। আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে লিখলাম href ইকুয়াল টু ডাবল কোটের ভেতর www.facebook.com ক্লাস ইকুয়াল টু fa-facebook। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফেসবুকের একটি আইকন চলে এসেছে ফুটারে। একইভাবে আমরা কোডটি কপি করে নিচে দুইবার পেস্ট করলাম। আমরা ফেসবুকের পরিবর্তে একবার গুগল এবং একবার টুইটার এর ওয়েব পেজ অ্যাড্রেস লিখলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে গুগল এবং টুইটারের একটি আইকন চলে এসেছে ফুটারে। আমরা সিএসএস ফাইলে .fa লিখে একটি সিলেক্টর নিলাম। আমরা fa সিলেক্টরের মধ্যে লিখলাম color white, margin dash left 20px, padding 10px, width 40px, height 40px। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে আইকনগুলোর কিছু পরিবর্তন হয়েছে। আবার আমরা fa সিলেক্টরের মধ্যে লিখলাম ডিসপ্লে inline dash block float left। আমরা .fa ফেসবুক নামে একটি সিলেক্টর নিলাম। আমরা fa ফেসবুক সিলেক্টরের মধ্যে লিখলাম ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার #3b5998। একইভাবে আমরা .fa গুগল এবং .fa টুইটার নামে দুইটি সিলেক্টর নিলাম। আমরা সিলেক্টর দুইটির ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম #FFCD43 ও #55ACEE কালারে। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে আইকনগুলোর কালারের পরিবর্তন হয়েছে। আমরা SEC2 নামে ক্লাস এর বদলে আইডি লিখলাম। আমরা একটি অ্যাঙ্কার ট্যাগের মধ্যে #SEC2 লিখলাম। একইভাবে আমরা কয়েকটি ক্লাসের বদলে আইডি লিখলাম এবং কিছু অ্যাঙ্কার ট্যাগের মধ্যে ওই আইডি এর নাম সেট করে দিলাম।
আমরা কোডে আরও কিছু পরিবর্তন করলাম। Ctrl+S প্রেস করে ফাইলটি সেভ করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে পেজটি প্রিভিউ করলাম। আমরা দেখলাম যে আমরা যখন ওয়েব পেজের এক-একটি অংশে ক্লিক করছি তখন এক-একটি অংশ চলে আসছে। আমরা ওয়েব পেজটির কয়েকটি অংশে ক্লিক করে পেজটি প্রিভিউ করলাম। এভাবে আমরা HTML5 ব্যবহার করে একটি সম্পূর্ণ ওয়েব পেজ তৈরি করতে পারি। এই ছিল আমাদের HTML5 নিয়ে আলোচনা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।